আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, প্রাচীন ব্যাবিলনে আরকাত নামে একজন ব্যক্তি ছিল, যিনি অনেক দয়ালু ছিল এবং অনেক টাকা দান করত এবং অনেক টাকা খরচও করত। তবুও তাহার টাকা কমতো না, দিন দিন তাহার টাকা বেড়েই চলছিল। তো একদিন তার পুরনো বন্ধুরা এসে তার কাছে বলল, আরকাত, তুমি তো অনেক ধনী লোক এবং বেবিলনের মধ্যে তোমার মতন ধনী আর কেউ নেই। তুমি সবচেয়ে ধনী লোক বেবিলনের মধ্যে। তুমি তো এক সময় আমাদের সাথে পড়াশোনা করছো, সেম টিচারের কাছে সেম স্কুলে পড়াশোনা করছো, আমরা একসাথে খেলাধুলা করছি, একসাথে বড় হয়েছি, একসাথেই ছিলাম। তোমার এক্সট্রা কোনো ট্যালেন্টই ছিল না, তো যে আমাদের চাইতে তুমি অনেক আগে বেড়ে যাও। কিন্তু বর্তমানে তুমি তো সবচেয়ে ধনী লোক, কী করে তুমি এত অর্থ সম্পদের মালিক হলে? এগুলো শুনে আরকাত প্রত্যুত্তরে বলল, এত বছরও তোমরা টাকা কামানোর আসল উপায়টাই শিখোনি, বা হয়তো তোমরা ভুলে গেছো। তাই আমি তোমাদেরকে সেই আসল উপায়টি বলবো, নিজের সাফল্যের গল্প বলে। এগুলো তখন শুরু হয়েছিল যখন আমি তরুণ ছিলাম। চারপাশে সব ভালো ভালো জিনিসগুলো দেখে মনে হতো এগুলোর জন্য টাকা দরকার, টাকাই শক্তি বৃদ্ধি করে। তখন আমি ডিসাইড করলাম এগুলোর মধ্যে নিজের হকটা বুঝে নিব। তাই আমি শুরু করেছিলাম পাথরে লেখা কাজ করা থেকে। তো অনেক মাস ধরে আমি মাটির উপরেও চেষ্টা করলাম, কিন্তু তেমন সফল হলাম না। আমার সমস্ত আয় খাবার, জামা কাপড় এবং কাজের জিনিস কেনার মধ্যেই শেষ হয়ে যেত। তো একদিন আলকামিস নামে একটি সোনার ব্যবসায়ী আমার দোকানে আসলো। তো তিনি আমাকে একটি আইন লিখতে বলল মাটির উপরে। তো বলল যে 2 দিনের মধ্যে যদি এই আইনটি আমাকে মাটির উপরে লিখে দিতে পারো, আমি 2টা তোমাকে কপারের কয়েন এক্সট্রা দিব। তো আমি বললাম, আচ্ছা, কালকে সকালের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে। কিন্তু আগামীকাল সকালের মধ্যে তার কাজটি হলো না। সে এসে অনেক রাগান্বিত হয়ে গেল। আমি বললাম যে আপনি অনেক ধনী ব্যক্তি, কি করে আমি ধনী হতে পারবো, আমাকে সে বুদ্ধিটা দেন তো, সে পরামর্শটা দিন তো। তো সে বলল, একই তো তুমি আমাকে কাজটা করেই দাওনি, আবার বলছো যে কি করে ধনী হতে হয়, সে পরামর্শ চাচ্ছ। তো আমি বললাম যে আপনি যদি আমাকে পরামর্শটা দেন কি করে ধনী হতে হয়, আমি কালকে আপনার এই কাজ করে দিব এবং সম্পূর্ণ ফ্রিতে করে দিব, এর জন্য কোনো টাকা নিব না। আমার কথা শুনে আলকামিজ হেসে দিল এবং বলল, তোমার সাহস আমার ভালো লেগেছে। তুমি আমার কাজটি কালকের মধ্যে করে দাও, তোমাকে আমি সেই সিক্রেটটি বলে দিব কিভাবে তুমি ধনী হতে পারো। তারপরে আমি সারা রাত্র জেগে কাজটিকে কমপ্লিট করলাম। পরের দিন যখন তিনি আসেন তখন আমি বললাম, আপনার কাজটি হয়ে গেছে, এখন আপনি প্লিজ আপনার সিক্রেটটি বলুন। আলকামিজ বললেন, ঠিক আছে আরকাত, মন দিয়ে শোনো। আমি বড়লোক হওয়ার রাস্তা সেদিন পেয়েছিলাম যেদিন আমি বুঝতে পারলাম আমার ইনকামের একটি অংশ নিজেকে দেওয়া উচিত। আমি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, শুধু এটুকুই? আলকামিজ তখন হেসে উত্তর দিল, এই ব্যাপারটি একটি মেষপালককে মানি ল্যান্ডার বানিয়ে দিয়েছে, যে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি দর্জিকে বা জুতার মুচিকে তাদের কাজের জন্য টাকা দাও না, এরকমভাবে নিশ্চয়ই বাকিদেরকেও তাদের কাজের জন্য তুমি তাদেরকে টাকা দাও। এখন আমাকে এটা বলো, তুমি আগের মাসে বা পুরো বছরে তোমার ইনকামের কতটা টাকা নিজের কাছে রেখেছো? তুমি পাগল আরকাত, তুমি সবাইকে পে করো, শুধু নিজেকে বাদ দিয়ে। মনে রেখো, যেসব গোল্ড কয়েন বাঁচিয়ে তুমি নিজেকে দিবে সেগুলো তোমার কাছে চাকরের মতন কাজ করবে, যেটা তোমাকে অনেক কপারের কয়েন এনে দেবে। আর যদি তোমাকে বড়লোক হতে হয় তবে তোমার সেভিংস থেকে আয় করতে হবে, আর সেই আয় থেকেও আয় করতে হবে। এ কথাটা হালকাভাবে নিও না আরকাত। এটার মাধ্যমে আমি তোমাকে তোমার কাজের 1000 গুণ বেশি পে করলাম। তোমার কামাইয়ের একটা অংশ বা 10% তোমাকে আলাদা রাখতেই হবে। তুমি কি জানো, সম্পত্তি একটি গাছের মতন, যেটা একটা বীজ থেকে সৃষ্টি হয়। তোমার প্রথম সঞ্চয় করা কয়েনটি হলো তোমার কাছে একটি বীজের মতন, যেটা তোমার সম্পদ বাড়াবে। তোমার ইনকামের 10% কাজে লাগানো সেই বীজে জল দেওয়ার মতো। এই ব্যাপারটা তুমি যত তাড়াতাড়ি চালু করবে, তত তাড়াতাড়ি তুমি তোমার গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবে। এটা বলে আলকামিস চলে গেল। আমি তারপরে ব্যাপারটা ট্রাই করার চেষ্টা করলাম। আমি আমার ইনকামের 10% সাইডে রাখা শুরু করলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার এটা, ব্যাপারটি করতে আমার কোনো প্রবলেমই হলো না। একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল জাস্ট। 1 বছর পর আলকামিস ফেরত আসলেন। তখন জিজ্ঞাসা করলেন আমার সেভিংস কেমন চলছে। আমি বললাম ভালোই। তখন তিনি জিজ্ঞাসা করলেন আমি সেই টাকা দিয়ে কী করেছি। উত্তরে আমি বললাম, আমার একটি বন্ধু জাহাজে করে অন্য দেশে গেছে দামি গহনা সস্তায় কিনতে, আমরা সেই গহনা বেবিলনে এনে বেশি টাকা বিক্রি করব। আলকামিস তখন জিজ্ঞাসা করলো, আমার বন্ধু কি সেই কাজই করে? আমি বললাম, না, সে তো একজন রাজমিস্ত্রি। আলকামিস তখন রেগে গেলেন এবং বললেন, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। তুমি কি করে একটি রাজমিস্ত্রির উপরও এতটা বিশ্বাস করলে, যার কিনা গহনার ব্যাপারে কোনো নলেজ নেই? তুমি কি বেকারিওয়ালাকে আকাশের নক্ষত্রের কথা জিজ্ঞাসা করবে?
সেটা মোটেই করবে না। তুমি নিশ্চয়ই অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, যদি তোমার সামান্য নলেজও থাকে। তাই এখানেও তোমাকে কোনো সোনার ব্যবসায়ীকে এই কাজটি দেওয়া উচিত ছিল। যাই হোক, মানুষ ভুল করতে করতেই শিখে। তুমি আবার টাকা জমানো শুরু করে দাও। আলকামিজের কথাই সত্য হলো, কারণ সে টাকা নিয়ে বিদেশ যেয়ে নকল গহনা কিনে নিয়ে এসছে। আমার বন্ধু মুরগি হয়ে ফিরে আসলো, যার জন্য আমাদের সমস্ত পয়সাই ডুবে গিয়েছিল। কিন্তু আমি হার মানিনি, আবার শুরু করলাম টাকা জমানো। 1 বছর পরে যখন আলকামিজ আবার আসে, তখন আমি তাকে বলি এবার আমার টাকা দিয়ে পিতল কিনি এবং সেটা ডাল বানানোর কারিগরকে দিই, তার সাথে আমি পার্টনার হই। সে মাসে মাসে আমাকে প্রফিট দেয়। কথাটা আলকামিজের ভালো লাগলো। আলকামিজ তখন জিজ্ঞাসা করলেন আমি সেই প্রফিটের টাকা দিয়ে কি করি। আমি তখন বললাম আমি সেই টাকা দিয়ে ভালো কাপড় এবং অন্য অন্য জিনিস কিনেছি। আলকামিজ হাসতে থাকলেন এবং বললেন তুমি তোমার গাছটি বড় হওয়ার আগেই কেটে ফেলছো আরকাত। যদি তুমি এটা করতে থাকো তাহলে তুমি সেখানে পৌঁছে যাবে যেখান থেকে তুমি শুরু করেছিলে আরকাত। তোমাকে এই লাভের টাকাটা আবার ইনভেস্ট করতে হবে বাজে কাজে নষ্ট না করে। আর এইভাবে একটা সময় আসবে যখন এরকম করতে করতে তোমার কাছে এত টাকা হবে, তখন তুমি নিজের ইচ্ছা মতন সেটাকে খরচ করতে পারবে। আবার আলকামিজ 2 বছর পরে দেখা করতে আসলো। তিনি আমাকে আমার বিজনেসের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আমি বললাম যতটা চাই ততটা টাকা এখনও কামাতে পারি না, তবে আমার ইনভেস্টমেন্ট টাকা বাড়াচ্ছে। এখন আমি শিখে গিয়েছি কিভাবে টাকা কামাতে হয়। এটা শুনে আলকামিজ আমাকে নিজের পার্টনার বানিয়ে নিল। আর এখন তো জানো তোমরা এখন আমি কোথায় পৌঁছে গিয়েছি। তো আমার বড়লোক হওয়ার সিক্রেট এবং টাকা কামানোর পদ্ধতি সব কিছু আমি আমার এই গল্পতে বলে দিয়েছি। আমি আশা করছি তোমরাও খুব তাড়াতাড়ি এই নলেজ কাজে লাগাতে শিখে যাবে। সো বন্ধুরা, এই পুরো গল্প থেকে আমরা 3টি লেসন শিখতে পারি, যার মধ্যে সর্বপ্রথমে আসে পে ইউর সেলফ ফার্স্ট। অর্থাৎ যে কোনোভাবেই হোক আমাদের ইনকামের 10% আমাদেরকে বাঁচিয়ে রাখতেই হবে, আর 90% দিয়ে আমাদের বাকি খরচ করতে হবে, সে যা কিছু হয়ে যাক না কেন। আর যতক্ষণ পর্যন্ত সে টাকা ইনভেস্ট করার মতো সময় সুযোগ না আসছে সেই টাকা কখনও খরচ করা যাবে না। অর্থাৎ আপনার ইনকাম যদি হয়ে থাকে 10,000 টাকা, তার 1,000 টাকা অন্তত 10% জমিয়ে রাখতেই হবে। আর বাকি 90% অর্থাৎ 9,000 দিয়ে আপনি আপনার ফ্যামিলির খরচ চালাতে পারেন। আর তার মানে এই নয় আপনি 1,000 টাকা সেভ করতে করতে বছর শেষে 12,000 টাকা হয়ে গেল আর সেই টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনে নিলেন। এমন করলে চলবে না। এই টাকাটা আপনাকে ততক্ষণ বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ইনভেস্ট করার কোনো সময় সুযোগ না আসছে। আর যদি আপনি শখের জন্য বাইক বা মোবাইল যা কিছু কিনতে চান, সেই 90% টাকা থেকে আরও 10% সেভ করে আপনি আপনার শখের জন্য কিছু কিনতে পারেন। আর না হলে নিজের ইনকাম বৃদ্ধির দিকেও নজর দিতে পারেন। তো অনেকে আবার এখন এটা বলবেন যেটা যদি আমি 10% টাকা থেকে বেশি সেভ করি তাহলে তো আরও মজার ব্যাপার, আপনি আরও বেশি সেভ করুন। আমি এখানে মিনিমাম বা 10%-এর কথা বলছি। আপনি যদি পারেন তো আরও বেশি সেভ করতে তাহলে আপনি করুন, যা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। 2 নাম্বারটা হলো কোনো বন্ধু বা আত্মীয় স্বজন থেকে অ্যাডভাইস নেওয়ার থেকে ওই লোক থেকে অ্যাডভাইস নিন যে অলরেডি ওই কাজে এক্সপার্ট। যেমন ধরুন আপনি কয়েক বছর সেভিং করতে করতে অনেক টাকা জমিয়ে ফেলেছেন, এখন বুঝে উঠতে পারছেন না আপনি কোথায় ইনভেস্ট করবেন। তাই আপনি আপনার দাদুকে জিজ্ঞেস করলেন যে দাদু আমি কোথায় ইনভেস্ট করব বলো তো, যে কিনা জীবনে কোনো দিন কোনো টাকা ইনভেস্টই করেনি। তো এমন করলে তো আপনি অ্যাডভাইস ফ্রিতেই পেয়ে যাবেন, বাট আপনি টাকাটা ইনভেস্ট করার পরে আপনি নিজের ভুল বুঝতে পারবেন। অ্যাডভাইস নেওয়ার ব্যাপারে সত্যিই যারা টাকা বাড়াতে পারে বা জানে তাদের থেকে অ্যাডভাইস দেন। 3 নাম্বার হলো মেক ইউর গোল্ড ওয়ার্ক ফর ইউ। অর্থাৎ যখন আমরা ইনভেস্টমেন্ট থেকে টাকা কামাবো তখন সেই টাকাটা ফালতু খরচ করার বদলে আবার ইনভেস্ট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ওই স্টেজে পৌঁছতে পারছি যেখানে আমরা যতই টাকা খরচ করি না কেন আমাদের সেভিংসে কোনো প্রভাবই পড়বে না। যেমন ধরুন আপনারা তো প্রথম 2টি টিপসে এক্সপার্ট হয়ে টাকা দিয়ে টাকা বাড়ানোর খেলাটি বুঝতে শিখলেন, বাট আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনি যে টাকাটা আয় করছেন হয়তো সেই টাকাটা আপনি এখন থেকে খরচ করা শুরু করছেন। যেমন আপনি 1 লাখ টাকা ব্যবসা খাটাইছেন, সেটা আপনি মাসে 1,000 টাকা রিটার্ন পাচ্ছেন, বাট আপনার রিটার্নটাকে খরচ করে ফেলছেন আপনার কোনো শখ পুরো করার জন্য। তো এই জিনিসটা আপনাকে বড়লোক হতে দিবে না, এর পরিবর্তে আরেকটু ধৈর্য ধারণ করতে হবে। আর ইনভেস্টমেন্ট হতে পাওয়া টাকাকে আবার পুনরায় ইনভেস্ট করতে হবে, যার ফলে এমন একটি টাইম আসবে যখন আপনি যতই টাকা খরচ করেন আপনার টাকা কখনো কমবে না, আপনার টাকা কমে যাওয়ার বদলেতে আরও বাড়তে থাকবে, ঠিক এই গল্পের ধনী ব্যক্তি আরকাতের মতন। বন্ধুরা, আমি সাকিব হোসেন শহীদের কণ্ঠে এতক্ষণ শুনলেন আপনারা দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন বই থেকে জর্জ এস ক্লেসনের লেখা বেবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আরকাতের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন।